আগারগাঁও রুটে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল আজ, যাত্রী পরিবহন আগামী বছর। ফাইভ জি প্রযুক্তির যুগে প্রবেশের অপেক্ষায় বাংলাদেশ, রাজধানীর ৬টি এলাকায় চালু আজ। প্রযুক্তি খাতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ, ভবিষ্যতে আইটি ক্ষেত্রে $5 বিলিয়ন রপ্তানির লক্ষ্য। র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নাকচ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব। চলতি বছর বিশ্বে প্রায় ৪,৫০০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, সমন্বিত পদক্ষেপের তাগিদ। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন সংবাদে, সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চলাচল করবে আজ। বেলা ১১টায় রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেন। তবে মেট্রো রেলের এই অংশে যাত্রী পরিবহন শুরু হবে আগামী বছর ডিসেম্বরে। এর আগে গত ২৯ আগস্ট প্রথমবারের মতো ৬টি বগি নিয়ে উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করে মেট্রো রেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে। পরীক্ষামূলক চলাচলে যাত্রী পরিবহন করা হচ্ছে না। আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে সর্বোচ্চ ২৩০৮ জন যাত্রী চড়তে পারবে। এই ট্রেন পুরোপুরি বিদ্যুৎ চালিত। মেট্রো রেল নিয়ে আরও খবর জানাতে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এবং আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই উত্তরার দিয়াবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এই যে স্বাধীনতার ৫০ বছরের আর মাত্র কয়েকটি দিন বাকি, এই সময় আজকে বাংলাদেশের জন্য আরও একটি বিশেষ দিন যে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে। আপনি একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন। সেক্ষেত্রে আসলে ওই এলাকার প্রস্তুতি কেমন দেখছেন এবং আজকে কটি বগি নিয়ে এই পরীক্ষামূলক যাত্রা শুরু হবে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত, বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত আসলে এর আগেও পরীক্ষামূলকভাবে আপনি জানেন যে মিরপুরের পল্লবী পর্যন্ত একবার পরীক্ষামূলকভাবে মেট্রো রেলের যে ভায়াডাক্ট রয়েছে সেই ভায়াডাক্ট দিয়ে চলাচল করেছে। তার ধারাবাহিকতায় যেহেতু আগারগাঁও পর্যন্ত তাদের কাজ কমপ্লিট হয়েছে এবং সেই ক্ষেত্রে আগারগাঁও পর্যন্ত তাদের একটি কোচ, অর্থাৎ যেই একটি কোচই যাবে এবং সেক্ষেত্রে আসলে কোনো যাত্রী পরিবহন করা হবে না বলে ঢাকা ম্যাস ট্রানজিট রিপিট যে ডিটিএমসিএলের যে ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক তিনি একটি কথা আসলে আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আরেকটি বিষয় বলেছেন যে এখন পর্যন্ত তাদের যে ভায়াডাক্ট, অর্থাৎ রেলপথ যেটি রয়েছে উপরে ভায়াডাক্টের যে ভায়াডাক্ট রয়েছে উড়ালপথের উপরে রেল লাইনের স্লিপার বসানো হয়েছে যেটাকে ভায়াডাক্ট বলা হয়, তার বিদ্যুতের কাজ পর্যন্ত এখন পর্যন্ত যেটি তারা ধারণা করছেন সেটি হচ্ছে একদম কারওয়ান বাজারের আশেপাশের যে জায়গাটি সেটি পর্যন্ত কমপ্লিট হলেও আগারগাঁও পর্যন্ত তাদের বৈদ্যুতিক যে সরঞ্জামের যে কাজগুলো রয়েছে সেগুলো পর্যন্ত তারা আসলে এখন পর্যন্ত ঠিক হয়েছেন। সেক্ষেত্রে যেটি হবে যে ওই পর্যন্ত যেতে কোনো ত্রুটি রয়েছে কিনা, লাইনে কোনো ত্রুটি রয়েছে কিনা, কিংবা বৈদ্যুতিক যে লাইন রয়েছে সেই বৈদ্যুতিক লাইনের কাজ অনেক আগেই শেষ হয়েছে, সেই বৈদ্যুতিক পরিসংখ্যান লাইনে কোনো ত্রুটি রয়েছে কিনা সেই বিষয়টি মূলত দেখবেন। এর বাইরে নির্মাণ যে পথ রয়েছে অর্থাৎ ভায়াডাক্টের কোথাও কোনো ত্রুটি রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখবেন। তবে আজকে যেহেতু আপনি ইতিহাসের একটি মাইল ফলকের কথা বলেন, সেক্ষেত্রে আমরা জানতে চেয়েছিলাম যে পুরো কাজটি অর্থাৎ পুরো প্রকল্পটি তো 2 থেকে 3 ধাপে শেষ হচ্ছে।
চলতেছে, কবে নাগাদ এটি শেষ হবে। তিনি যেটি বললেন যে আগামী বছর, অর্থাৎ এবছর নয়, আগামী বছর ডিসেম্বরে হয়তো বা এই যে মেট্রো রেলটি রয়েছে সেটিতে যাত্রী টানতে পারবে বলে একটি বিষয় রয়েছেন। আর আজকে যেটি হয়েছে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যাবে, তাতে কোনো যাত্রী নেওয়া হবে না, শুধুমাত্র লাইন ঠিক আছে কিনা, লাইনের কোথাও কোনো ত্রুটি রয়েছে কিনা, সেটি কিভাবে চলবে, কোন প্রক্রিয়া চলবে, কতটুকু সময় যেতে পারবে। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে 100 ঘন্টায় 100 কিলোমিটার গতিতে চলার কথা থাকলেও আজকে আসলে সেই গতিতে চলবে কিনা সে বিষয় নিয়ে ডিটিএমসিএল এর পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত আসলে ওইভাবে কিছু জানানো হয়নি। 2025 সালের মধ্যে সরকার আইসিটি খাতে 30,000 নতুন কর্মসংস্থান ও $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানান তিনি। নানা আয়োজনে আজ দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস। ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভিন্ন দেশের বাংলাদেশের দূতাবাসগুলোতেও উদযাপন করা হচ্ছে দিবসটি। এই উপলক্ষে সকাল 8টা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে খামারবাড়ি মোড় পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের মূল প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত হবে ডিজিটাল বাংলাদেশ কনসার্ট। এছাড়া দিনব্যাপী রয়েছে আরও নানা আয়োজন। সারা দেশে প্রায় 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছেন জনাব সজীব ওয়াজেদ জয় ভাই। এবং বঙ্গবন্ধুর যে আসলে বৈষম্য মুক্ত একটা সোনার বাংলাদেশ গড়ার যে রূপকল্প ছিল, যে সোনার বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন ছিল, সেটিও কিন্তু আজকে প্রযুক্তির শক্তিকে ব্যবহার করে পূরণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। রাজধানীর 6 এলাকায় পরীক্ষামূলকভাবে 5G সেবা চালু হচ্ছে আজ। এতে ইন্টারনেটে গতি পাওয়া যাবে 20 Gbps। দেশে 5Gর মোট ব্যান্ডউইথ 460 মেগাহার্টজ। এর মধ্যে 60 মেগাহার্টজ টেলিটক ব্যবহার করবে বলেও জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এছাড়া ব্রডব্যান্ডের মতো মোবাইল ডেটার দামও বেঁধে দেওয়া হবে। রোববার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি 32 নম্বর, সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়ায় টেলিটক উদ্বোধন করছে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা 5G। শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরও জানান, পরে ঢাকার 200টি গুরুত্বপূর্ণ স্থানে এ সেবা চালু হবে। 2022 সালের মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়ার পর বেসরকারি 3টি মোবাইল অপারেটর এ প্রযুক্তি চালু করবে বলে জানান মন্ত্রী। এছাড়া গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, বিশেষ করে ইপিজেডগুলোতে এ সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে টেলিটক ও বিটিসিএল। 5Gর প্রথম স্ট্যান্ডার্ড, এটাও সেকেন্ড স্ট্যান্ডার্ডের জন্য কাজ হচ্ছে। 22-এ হয়তো সেকেন্ড স্ট্যান্ডার্ডটা রিলিজ হবে, আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডটা ফলো করব। আমি আপনাকে একটি কথা বলতে পারি সবার জন্য, বাংলাদেশ কোনো প্রযুক্তিতে আর পিছিয়ে থাকবে না। এটা 5G, 6G, 7G যাই আসুক, কোনোটার ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়া থাকবে না। আপনি বুঝতে পারছেন যে আমরা নবম দেশ হিসেবে 5Gর যুগে প্রবেশ করতে পারছি, আমার তো বুকটা ভরে যায়। মন্ত্রী আরও জানান, ব্রডব্যান্ডের মতো মোবাইল ফোনের ইন্টারনেটের দামও বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মেয়াদ শেষের পর আগের কেনা মোবাইল ডেটা যাতে বাতিল না হয় সে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে শিগগিরই। টোটাল ব্যান্ডউইথ হচ্ছে 460 মেগাহার্টজ, তার মধ্যে টেলিটক এখন ব্যবহার করছে 60 মেগাহার্টজ। টেলিটকের ব্যান্ডউইথের জন্য আমাদের বিটিআরসি চেয়ারম্যান মহোদয় সদয় হয়ে বলেছেন যে তারা ব্যবহার করুক, এই মুহূর্তে কোনো পয়সা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। অতএব টেলিটক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সম্পদ, সেটিই ব্যবহার করছে। বাকি যেটা আছে সেটা আমরা মার্চ মাসে নির্ধারিত একটা দিনে নিয়ম মাফিক যে নিলামের ব্যবস্থা থাকে তার মাধ্যমে আমরা নিলাম করব। পাশাপাশি দেশে তৈরি মোবাইল ফোন সেট কম দামে গ্রাহকের কাছে পৌঁছাতে কোম্পানিগুলোকে একটি কাঠামোয় আনা হবে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেতবুনিয়া থেকে মহাকাশে বিচরণের সূচনা। বঙ্গবন্ধুর দেখানো পথেই স্বাধীনতার 50 বছরে এগিয়ে চলা ডিজিটাল বাংলাদেশ। প্রযুক্তি আবিষ্কারের সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ভালোভাবেই নিতে পেরেছে বাংলাদেশের মানুষ। আইটি খাতে তাই রপ্তানির লক্ষ্য $5 বিলিয়ন।
যুদ্ধ বিধ্বস্ত দেশে বুদ্ধিভিত্তিক সমাজ গঠনে 1973 সালে বিশ্ব টেলিযোগাযোগ সংস্থার সদস্যপদ নিয়ে বিশ্ব সংযুক্তির সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালের 14 জুন বেতবুনিয়া ভূ উপগ্রহ স্থাপনের মাধ্যমে সংযুক্তির পথ আরও সহজ করেন তিনি। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই 2008 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে স্বাধীনতার 50 বছরে ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, পুরোটাই বাস্তব। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশই বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশের আধুনিক রূপ। জনাব সজীব ওয়াজেদ জয় ভাই তিনি 4টা পিলারকে এটা বাস্তবায়নের জন্য এই রূপকল্পকে একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য একটা দিক নির্দেশনা দিলেন। বিশ্ব প্রযুক্তির চ্যালেঞ্জ নিয়ে এরই মধ্যে মহাকাশে বিচরণ করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আর বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মহাকাশে বিচরণের অপেক্ষায়। দেশ জুড়ে প্রযুক্তির জাল ছড়িয়ে দিতে তৈরি করা হচ্ছে 39টি হাইটেক পার্ক, যেখানে বিনিয়োগ করছে টেক জায়ান্ট নোকিয়া সহ বিশ্বের নামকরা 120টি প্রতিষ্ঠান। শেখ কামাল ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে দক্ষ করা হচ্ছে তরুণদের। ইন্টারনেট সেবায় 4G ছাড়িয়ে 5G বিচরণের অপেক্ষায় দেশ। দুর্গম এলাকাতেও পৌঁছে দেওয়া হয়েছে ডিজিটাল সেবা। শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হচ্ছে আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সাথে সাথে আমাদের ইউনিয়ন ভিত্তিক যে সেন্টারগুলোকে ফাইবার অপটিক্যাল কেবলে যুক্ত করার ফলে আরও অনেক ধরনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখন আমাদের সামনের টার্গেট সারা বাংলাদেশের একেবারে জেলা উপজেলা পর্যন্ত আমরা 39টা হাইটেক পার্ক নির্মাণ কাজ আমরা শুরু করেছি। তলাবিহীন ঝুরির দেশ এখন ডিজিটাল দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার সাহস দেখায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাই শেখ হাসিনার নেতৃত্বে মিলেছে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি। আর 2041 সালে উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। সেখানে রয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, যেমনটি আমরা জেনেছি যে সকাল 7টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘনের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের দিনের কর্মসূচি। সারা দিন জুড়ে বিস্তারিত আর কি কি কর্মসূচি থাকছে আমাদেরকে জানাবেন। জি, সকাল 7টা থেকে শুরু হওয়া আজকের এই ডিজিটাল বাংলাদেশ দিবসের আয়োজনের যেই সূচনা সেটা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা নিবেদনের পর থেকেই কিন্তু আজকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সকাল 8টার বেশ কিছুটা পরে 8:30টার দিকে আপনার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বলা চলে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছিল এবং সেই র্যালিটি এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখন আমি যদি আপনাকে এখানকার পরিস্থিতি দেখাই, এখানে মূলত আজকে সারা দিনব্যাপী বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এখনও অনেকে যারা সকালে এখানে র্যালিকে ঘিরে অনেকেই এখানে এসেছিলেন এবং সমাজসেবা অধিদপ্তর, আইসিটি মন্ত্রণালয় সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং দিনব্যাপী নানান কর্মসূচির কথাও কিন্তু আমরা জেনেছি। এর মধ্যে হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এছাড়াও শিশু কিশোরদের জন্য বিভিন্ন বলা চলে যে খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতার কিন্তু আয়োজন করা হয়েছে। এর মধ্যে সকাল 11টায় চিন্ময়ী সম্মেলনে কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলা চলে যে আরও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেইখানেও বলা চলে যে এই ডিজিটাল বাংলাদেশ দিবসের যেই মূল প্রতিপাদ্য এবং মূল আলোচনা সেইখানেই কিন্তু রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আজকের যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু রাখা হয়েছে। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সহ আইসিটি মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা রয়েছেন তারাও এসেছিলেন এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক যেটি বলেছেন যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যেসব প্রচেষ্টা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বলা চলে এক ধাপ এগিয়ে বর্তমানে আমাদের ডিজিটাল বাংলাদেশের যেসব প্রক্রিয়া সেসব অংশে বাংলাদেশ অনেকটা এগিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলা চলে ডাক বিভাগ কিংবা ডিজিটাল লেনদেন সহ ই কমার্স সহ যেসব ক্ষেত্রে ডিজিটালি আগানো সম্ভব সেসব ক্ষেত্রে বলা চলে কিভাবে আরও
কিভাবে আরও উন্নয়ন করা সম্ভব সেই সব বিষয় নিয়ে আজকের বলা চলে সারাদিনব্যাপী যেসব আয়োজন রয়েছে সেই সব জায়গার মধ্যে কিন্তু তাদের বিভিন্ন চিত্রকর্ম তুলে ধরার কথা রয়েছে। তো এখন থেকে ঠিক 15 মিনিট আগে এখানে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই র্যালিটি ছিল সেটি কিন্তু শেষ হয়েছে। এছাড়া আর সারাদিনব্যাপী বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি রয়েছে, সেখান থেকে আমরা তার কর্মসূচির আরও বিস্তারিত জানাতে পারবো। জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাহিদ কামাল। বৃহৎ জনগোষ্ঠীকে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তর করা হবে। আর চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ। ঢাকায় দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী বক্তব্যে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান ডিজিটালের পর এবার উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে হয়ে গেল চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে 2 দিনের আন্তর্জাতিক সম্মেলন। শনিবার এতে সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। যদি প্রযুক্তি সহজলভ্য, সহজে হস্তান্তরযোগ্য। এ সময় তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়েছে সরকার, তাই চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় অবকাঠামোগত দিক থেকে বাংলাদেশ প্রস্তুত আছে। 100 বছর পর পর শিল্পক্ষেত্রে বিভিন্ন বিবর্তন দেখা দেয়, কিন্তু এই বিবর্তনের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে ইতিমধ্যে অতিক্রম হয়েছে, এখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে উপস্থিত। সেটা লক্ষ্য রেখে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। উন্নত দেশগুলোর প্রতি সবার জন্য প্রযুক্তি উন্মুক্তের আহ্বান জানিয়ে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। আমরা এই তথ্য প্রযুক্তি ব্যবহারে মানুষকে উৎসাহিত করি, অবকাঠামো গড়ে তোলা, বিধিমালা প্রণয়ন, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ নাগরিক সৃষ্টির ক্ষেত্রে আমরা মনোনিবেশ করি। আর এক্ষেত্রে আমাকে সবসময় পরামর্শ দেয়, সহযোগিতা করে আমার ছেলে সজীব ওয়াজেদ। আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠান আইটি পার্কগুলোতে বিনিয়োগ করছে, তাই আগামীতে আইসিটি ও সফটওয়্যার রপ্তানি খাতে বাংলাদেশ নেতৃত্ব দেবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতা এসেছে বলেই দেশে আজ এত শিল্পপতি হয়েছে। এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে দেশ। হাতিরঝিলে লাল সবুজের মহোৎসবের 11তম দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক শ্রোতা মাতিয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। বিজয়ের 50 বছর উপলক্ষে হাতিরঝিলে লাল সবুজের মহোৎসবের 11তম দিনের অনুষ্ঠান ছিল চলচ্চিত্র শিল্পীদের পরিবেশনা। নীরব, মিম, তমা মির্জা সহ অন্যান্য শিল্পীদের পরিবেশনা মাতিয়ে রাখে দর্শকদের। 11তম দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, স্বাধীনতা না এলে এমনভাবে অনুষ্ঠান করতে পারত না বাঙালিরা। এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও তুলে ধরেন তিনি। আজকে যেটা কক্সবাজার পর্যটন কেন্দ্র, সেইটা বঙ্গবন্ধু কমার্স মিনিস্টার হিসেবে 57 সনে এই কক্সবাজার পর্যটন কেন্দ্র সেটি বঙ্গবন্ধু স্থাপন করেছিলেন। পাকিস্তানে যে বিরুদ্ধে শুধু আন্দোলন সংগ্রামী শুধু বঙ্গবন্ধু করেন নাই, যখনই সুযোগ পেয়েছেন কাজ করে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করেছেন বাঙালিরা কাজ করতে পারে, বাঙালিরা সুযোগ পেলে অনেক কিছু করতে পারে। আমির হোসেন আমু আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। 50 বছরে এই সময় আওয়ামী লীগ ক্ষমতায়, বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায়। তার কারণ এই সময় যদি এরা ক্ষমতায় না থাকতো তাহলে এইভাবে বাংলার মানুষের কাছে শুধু নয়, সারা দুনিয়ার মানুষের কাছে এই বঙ্গবন্ধু জন্মবার্ষিকী আজকে যৌথভাবে ইউনেস্কোর মাধ্যমে সারা বিশ্বে যে পালিত হচ্ছে, এটা হতো না। অনুষ্ঠানের শেষ দিকে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী কণা, মেহরিন ও হৃদয় খান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পুলিশের আইজি ও র্যাবের ডিজি সহ 7 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন। এদিকে এই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। র্যাবের সাবেক প্রধান ও বর্তমান পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন তারা সহ 7 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিটি ঘটনা ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত হয়। এছাড়া কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আমাদের সিস্টেম কিন্তু খুব সুন্দর সিস্টেম, কাজে এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রস ফায়ার কিংবা ইচ্ছা করে কেউ মানে গুলি করতে পারেন না, এবং যারা এই সমস্ত ঘটনার পিছনে আপনার সবগুলি যথাযথ কারণ ছিল বলেই প্রতীয়মান হয়েছে আমাদের বিগত দিনে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে অযৌক্তিক অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেন, এতে দুদেশের সম্পর্কের প্রভাব পড়বে কিনা তা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে। এটা খুবই দুঃখজনক, এবং তাদের কারণটা হচ্ছে যে কিছু এনজিও আর কিছু হিউম্যান রাইটস গ্রুপ ওদের বিরুদ্ধে নাকি অভিযোগ করেছে। এই ঘটনায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল মিলারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত কিছু জানেন না বলে জানিয়েছেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার অভিযোগ, কিছু এনজিও এবং ব্যক্তি বিশেষ বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এখান থেকে কিছু এনজিও এবং কিছু ব্যক্তিবিশেষ যারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে অবস্থান করছে, তারা ক্রমাগতভাবে ভুল তথ্য তাদের কাছে প্রদান করে, এবং যারা এই ভুল তথ্যগুলো প্রদান করে তারাই এই খবরটি চাউর করেছে, তারাই এতে উল্লাস প্রকাশ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর 7 শীর্ষ কর্মকর্তার উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি র্যাব এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে দাবি করেছেন সংস্থাটির মুখপাত্র। আনুষ্ঠানিকভাবে জানার পর পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শনিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র খন্দকার আল মঈন জানান, প্রতিটি ঘটনায় নিজের আত্মরক্ষায় গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ের পর সঠিক কারণ তদন্ত হয়। যদি কারো অবহেলা থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনি দাবি করেন, বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত র্যাবের 1000 সদস্যের অঙ্গহানি ও 28 জন গুলি বিনিময়কালে নিহত হয়েছে। মানবাধিকারের বিষয়টি সবসময় মেনে চলা হয় বলেও দাবি র্যাবের। আমাদের যে বিভিন্ন সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, সেখানেও একটি নির্বাহী তদন্ত হয় নিরপেক্ষ বডির মাধ্যমে। পরবর্তীতে নির্বাহী তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বডি তদন্তের মাধ্যমেই কিন্তু সেটা যথাযথ যাচাই বাছাই করা হয় যে এই গুলি বিনিময় যথাযথ ছিল কিনা। আপনারা যেগুলো বলছেন এটা আমরা এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে শুনেছি। অফিসিয়ালি আমরা কোনো পত্র এখনো পাইনি। অফিসিয়ালি যখন আমরা কোনো পত্র পাব তখন নিশ্চয়ই সেটা নিরীক্ষান্তে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। দেশে প্রথমবারের মতো করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের 2 সদস্যের দেহে ওমিক্রন শনাক্ত হয়। তাদের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্বের 62 দেশে ছড়িয়েছে ওমিক্রন। প্রতিদিন বাড়ছে আক্রান্ত দেশের সংখ্যা। এবার বাংলাদেশেও শনাক্ত করোনার এই নতুন ধরন। সম্প্রতি জিম্বাবুয়ে থেকে ফিরেছেন নারী ক্রিকেট দলের সদস্যরা। তাদেরকে একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। সবার করোনা পরীক্ষায় 2 জনের পজিটিভ আসে। তারা ওমিক্রনে আক্রান্ত কিনা তা জানতে জেনোম সিকোয়েন্স করে আইইডিসিআর। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, আক্রান্তদের শরীরে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে, তবে তাদের কোনো ধরনের শারীরিক জটিলতা নেই। পুরো টিমকেই এখন কোয়ারেন্টাইনে আছে এবং তারা ভালো আছে, তাদের তেমন কোনো সমস্যা নাই, এবং আমরা তাদেরকে ওখানে স্ট্রিক্টলি থাকার জন্য ব্যবস্থা নিয়েছি, রাখার জন্য ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি আমরা যে অন্যান্য যারা সংস্পর্শে এসেছিল তাদের টেস্ট করারও ব্যবস্থা আমরা নিয়েছি। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে আইইডিসিআর। বিমানবন্দর সহ
সকল বন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আমাদেরকে এখন সতর্ক হতে হবে। আমাদের এয়ারপোর্ট স্ক্রিনিং আরও জোরদার, আমরা আগেও করেছি, এখন আরও সজাগ হতে হবে। বর্ডারও আমরা আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা আমরা করেছি, জোরদার করেছি। এবং আফ্রিকা থেকে যারা আসবে তাদের তো ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন আমরা 14 দিন রেখেছি। অনেক বেশি সংক্রামক হলেও ওমিক্রনে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো দেশেই মৃত্যুর খবর পাওয়া যায়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীলফামারীর 2 বছর 8 মাস বয়সী শিশু লাবিবা লামিজা, তাদের মেরুদণ্ডের নিচের অংশ জোড়া লাগানো। করোনার কারণে এতদিন অস্ত্রোপচার হয়নি। সোমবার করবেন ঢাকা মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা। খরচও বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসি খুশি আর চঞ্চল লাবিবা লামিজা, জন্মের পর থেকেই জোড়া লাগানো, এছাড়া আর কোনো সংকট নেই তাদের। 2019 সালের 15 এপ্রিল রংপুর মেডিকেলে জন্ম তাদের। জোড়া শিশু হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। করোনার কারণে দেরি হলেও লাবিবা লামিজাকে আলাদা করার উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল। সোমবার অস্ত্রোপচারে অংশ নেবেন 9 বিভাগের 35 জন বিশেষজ্ঞ চিকিৎসক। সেপারেশন করা মানে যথেষ্ট না। সেপারেশন করার পর তাদের ওন্ড কভার, ক্ষতটাকে স্কিন দিয়ে সুন্দরভাবে কভার করা এবং পরিপূর্ণ জীবনযাপন যেন তারা করতে পারে ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হিসাবে, সেটাই আমাদের লক্ষ্য। দেশে এ পর্যন্ত 16টি জোড়া শিশুর অপারেশন হয়েছে, সফল হয়েছে সবশেষ 2টি। অনেক ঝুঁকি থাকলেও লাবিবা লামিজার অস্ত্রোপচারও সফল হবে আশা করছেন চিকিৎসকেরা। এবং আরো চ্যালেঞ্জ বলছেন যে প্রজনন অঙ্গ এবং পায়খানার রাস্তা সেই জায়গাতে হতে, সুতরাং এগুলা করতে কিন্তু আমাদের স্যাররা অভ্যস্ত। সুতরাং এই ব্যাপারে কোনো খুব বেশি সমস্যা হওয়ার কথা না। হোপফুলি অন্যান্য কেসের চেয়ে এখানে সাকসেসফুল স্টোরিটা আমরা আরো ভালোভাবেই দেখতে পাবো। লাবিবা লামিজার বাড়ি নীলফামারীর জলঢাকায়। বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 মেয়ে জেসমিন ও লাইকাকে রেখে আগামী সপ্তাহে একাই দেশে ফিরছেন জাপানি নারী নাকানো এরিকো। সঙ্গে নিয়ে যাচ্ছেন বাংলাদেশে রেখে যাওয়া মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আর বেদনা। তার ধারণা, বাবার সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্তকে একদিন ভুল মনে করবে তারা। 11 বছরের জেসমিন আর 9 বছরের লাইকা, 2 মেয়েকে জাপানে ফিরিয়ে নিতে বাংলাদেশে এসেছিলেন জাপানি মা নাকানো এরিকো। গেছেন আদালতে, তবে রায় পক্ষে না আসায় একাই ফিরতে হচ্ছে দেশে। বছরে 3 বার এসে দেখে যেতে পারবেন মেয়েদের। মেয়েদের জন্মের পর থেকেই তাদের সব কাজ করেছেন নিজ হাতে। বয়স কম বলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আছে উদ্বেগ। আমি ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারা এখনো অনেক ছোট। কদিন পর তারা কৈশোরে পড়বে। তাদের শরীর মনে পরিবর্তন আসবে। মা ছাড়া ঠিকমতো শিশু বড় হতে পারে না। পেশায় চিকিৎসক এই জাপানি নারীর আরও শঙ্কা, বড় হয়ে বাবার সঙ্গে থেকে যাওয়াকে ভুল মনে হলে বিষণ্ণতায় ভুগবে তারা। তাদের মা সম্পর্কে ভুল বোঝানো হয়েছে, মিথ্যে বলা হয়েছে। এভাবে আমার মেয়েদের সঙ্গে সুন্দর সম্পর্ক নষ্ট করা হয়েছে। তারা মার সঙ্গে থাকতে চায় না, অথচ একদিন তারা ভুল বুঝতে পারবে। 2 বোনের অপেক্ষায় জাপানে থাকা এরিকোর আরেক মেয়ে 7 বছরের সোনিয়াও এই দূরত্বে আশাহত। তার মতো তার মনও ভেঙে গেছে বলে মর্মাহত এই জাপানি মা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাড়িতে হাইড্রোলিক হর্ন এবং যানবাহনের কালো ধোঁয়া বন্ধে সিলেটে শুরু হয়েছে পরিবেশ অধিদপ্তরের অভিযান। চলতি মাসে 5 তারিখ থেকে শুরু হওয়া এই অভিযান এখনও চলমান রয়েছে। এ ধরনের অভিযানে খুশি যাত্রী সহ সাধারণ মানুষ। জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত চালানো হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সরকারি নিষেধাজ্ঞা, আদালতের আদেশ আর নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রমের পরও কমেনি গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার। এর ফলে চরম দুর্ভোগে সড়কের পাশে অবস্থিত স্কুল, মসজিদ সহ আবাসিক এলাকার মানুষ। শব্দ দূষণের পাশাপাশি যানবাহনের কালো ধোঁয়ায় বাড়ছে বায়ু দূষণও।
গাড়ি একটাকে ওভারটেক করতে হরন দেয়, বেশি হরন বাজায়, শব্দ দূষণের কারণে অনেক সমস্যা হয়। শব্দ ও বায়ু দূষণ রোধে এবার অভিযান শুরু করেছে সিলেটের পরিবেশ অধিদপ্তর। এর অংশ হিসেবে বাস থেকে মাত্রাতিরিক্ত শব্দের হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয়, করা হয় আর্থিক জরিমানাও। এমন অভিযানে খুশি সাধারণ মানুষও। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার পরে যখন পিছনে হাইড্রোলিক হর্নটা দেয় তখন বাচ্চারা এইভাবে আতঙ্কিত হয়ে ওঠে, তো অনেকটা কষ্ট হয়। আর খানে বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের খানের যে প্রবলেমটা হয়, এই ধরনের যে অভিযান চলছে এই অভিযানের জন্য সাধুবাদ জানাই, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পরিবেশ অধিদপ্তর বলছে মাত্রাতিরিক্ত শব্দ দূষণের ফলে নানা ধরনের রোগ দেখা দিচ্ছে, তাই জনস্বাস্থ্য বিবেচনায় অভিযান শুরু করেছে তারা। আর্থিক জরিমানার পাশাপাশি গাড়ি চালকদের সচেতন করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। শাস্তির ধরন তো 6 মাস কারাদণ্ড এবং 10 থেকে 20,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড আছে। যেহেতু প্রথম পর্যায়ে এই জন্য আমরা সর্বনিম্ন জরিমানা করতেছি, পাশাপাশি লিফলেটও বিতরণ করতেছি, যাতে যারা গাড়ির মালিক এবং যারা গাড়ির শ্রমিক আছে, বিশেষ করে ড্রাইভার, তারপরে হেল্পার এবং যারা কন্ডাক্টর হিসেবে কাজ করে, তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি মূলত আজকের এই অভিযানের মূল উদ্দেশ্য। বায়ু ও শব্দ দূষণ রোধে নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি সিলেটবাসীর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। পাবনায় নির্বাচনী প্রচারণার সময় দুপক্ষের সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসমিন আলম খান নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 9 জন। এ ঘটনায় নিহতের বাবা মোজাম্মেল খান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে হত্যার ঘটনায় 2 জনকে আটক করে পুলিশ। শনিবার সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সদর উপজেলার কোদালিচর বটতলা এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ খানের সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাইদ খানের লোকজনের সংঘর্ষ বাধে। এ খবরে সেখানে উপস্থিত হন সুলতানের চাচাতো ভাই ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন হোসেন খান। সংঘর্ষের সময় ঘটে গোলাগুলির ঘটনাও। এতে গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হন। এদের মধ্যে গুরুতর 2 জনকে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মারা যান ইয়াসিন। সারা জীবন এরকম মারতেছে, আমার বাইক মারিয়ে ফেলাইছে, আমার বড় বাসুক মারি ফেলাইছে, আরো একটা লোক মারি ফেলাইছে। বারবার দুটে করে সে খুনি করতেছে, সে জয় থাকতেছে, তারই প্রচার হয়ে যাচ্ছে। এলাকার অবস্থা বর্তমানে এখন খারাপ, আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু ভোট চাই। এজন্য পরস্পরকে দোষারোপ করেছেন 2 প্রার্থী। আমাদের এই মামলা মোকদ্দমা এর ভিতরে জড়ায় লাভ নেই, কারণ আমরা ইতিপূর্বে 47টা পরিবার মামলা করছি সাইদ আলতাফের এগেইনস্টে। একটা পরিবারও আমরা সাইদ আলতাফকে আদালতের কাঠগড়ায় দাঁড় করতে পারি নাই। সুলতানের বাড়ি হচ্ছে ভাড়া সুইচ গেট, ওখান থেকে খড়বাগান 3 কিলো, আপনার ওখান থেকে কালুরপাড়া যেখানে এসে ইন্দারার পর তারা আমার ওকে আক্রমণ করছে। আমি তো ওইখানে রাস্তায় গেছিলাম, আর ওরা এসে ওখানে আমাকে আক্রমণ করছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সংগ্রহ করেছি। ভিডিও ফুটেজ দেখে আমরা চিহ্নিত করব কারা কারা অস্ত্র প্রদর্শন করেছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে ইয়াসিন আলম খানের মরদেহ নিয়ে শহরে বিক্ষোভ করে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাবনার সংঘর্ষ নিয়ে আরো জানাতে এবার পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, কতজনকে আসামি করে আসলে এই মামলাটা দায়ের করা হয়েছে, আর এই মুহূর্তে ওই এলাকার পরিস্থিতি কেমন আমাদের জানাবেন? আসলে এই বিষয়ে, এই মামলার বিষয়ে কিন্তু আমি কথা বলেছিলাম পাবনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলামের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে গত রাতে নিহতের বাবা মোজাম্মেল খান মোজা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। তবে ওসি আমাদেরকে জানিয়েছেন যে কতজনের নামে মামলা হয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানাননি। তবে আজকে সকাল 11টা নাগাদ আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এ বিষয়ে কিন্তু কতজনকে আটক করা হয়েছে গত রাতে আমরা জানি যে সারা রাত ব্যাপী কিন্তু সারাশি অভিযান চলছে পাবনার এই ভাড়ারা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। আর সেখানে এই তথ্যগুলো আসলে পুলিশের পক্ষ থেকে 11টা নাগাদ আমাদেরকে জানাবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে এই নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনায় কিন্তু এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেখানে
সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আর অনেকেই কিন্তু এই গ্রেপ্তার আতঙ্কে কিন্তু অনেকেই কিন্তু গা ঢাকা দিয়েছে। এর ঘটনার পরে কিন্তু আপনি জানেন যে ঘটনার পরপরই কিন্তু নিহতের যে লাশ এলাকায় পৌঁছালে কিন্তু তার সমর্থকরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে পাবনা শহরে কিন্তু গতকালকে সন্ধ্যায় কিন্তু মহিলা এবং পুরুষ যে সমর্থক রয়েছে হাজার হাজার সমর্থক তারা কিন্তু পাবনা শহরে এসে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে। সব মিলিয়ে আমরা 11টার পরে কিন্তু আপনাদের আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। পাবনা থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন খায়রুল ইসলাম। অবশেষে উদ্ধার হলো অপহৃত স্কুল ছাত্র মিজানুর রহমান নয়ন। শনিবার ভোরে টেকনাফের শালবন পাহাড় থেকে তাকে উদ্ধার করে র্যাব সদস্যরা। এর আগে শুক্রবার সন্ধ্যায় উদ্ধার হয় আরও 3 ছাত্র। টেকনাফের হোয়াইখং শালবন পাহাড়ে এপিবিএন এবং র্যাবের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত 8 রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার 3 ছাত্র উদ্ধারের পর সর্বশেষ উদ্ধার হলো কক্সবাজারের রামু থেকে অপহৃত অপর স্কুল ছাত্র মিজানুর রহমান। ভোরে টেকনাফের শালবন পাহাড় থেকে তাকে উদ্ধার করে র্যাব সদস্যরা। এই 4 ছাত্রকে উদ্ধার করতে শুক্রবার থেকে যৌথ অভিযানে নামে এপিবিএন এবং র্যাবের সদস্যরা। এ ব্যাপারে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাবের অধিনায়ক জানান, অপহরণকারীদের ধরতে তারা নানা কৌশল অবলম্বন করেন। আমাদের অবস্থান টের পেয়ে তখন সন্ত্রাসীরা অপহরণকারীরা আর মিজানুর রহমান নয়নকে রিটেইন করতে পারেনি এবং র্যাবের শক্ত অবস্থানের কারণে তারা মিজানুর রহমান নয়নকে সুস্থ অবস্থায় ওখানে রেখে তারপর তারা পালিয়ে যায়। 4 দিনের বন্দি দশা থেকে মুক্তি পেয়ে 4 ছাত্র এখন পরিবারের কাছে। উদ্ধার হওয়া মিজান এবং কায়সার জানান, অপহরণকারীরা প্রতিদিন তাদের অস্ত্রের ভয় দেখাতো। মুক্তিপণের টাকা না পেলে মেরে ফেলার হুমকিও দিত তারা। আটতে আটতে মোবাইল সহ সবগুলো নিয়ে ফেলছে, টাকা পয়সা সবগুলো নিয়ে ফেলছে। তারপর আমাদেরকে পিস্তল এগুলো নাকি রাইফেল তো এগুলো দিয়ে অনেক মারছে, অনেক মারে, মানে পাহাড়ের উপরে 20 কিলোমিটার মতো ওইদিকে ভিতরে নিয়ে গেছে আমাদেরকে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সন্তানদের ফিরে পেয়ে আবেগে আপ্লুত স্বজনরা। পুলিশের সহযোগিতা চাইলাম, পুলিশের সহযোগিতা চাই না তাহলে এনতে আবার র্যাব সহযোগিতা লই আজ 7 দিন বাদে আর হইলুম আর ফাইগি আল্লাহ দিলে। গেল 7 ডিসেম্বর সেন্ট মার্টিন ভ্রমণের কথা বলে 4 ছাত্রকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসী চক্রটি। দাবি জানায় 20 লাখ টাকা মুক্তিপণের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মৌলভীবাজারের হাকালুকি হাওরের মালাম বিলে আবারও গাছ কাটার অভিযোগ উঠেছে। 5 একর জমি দখল করে 5 শতাধিক গাছ কেটে বোরো ধান আবাদ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় 9 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে বন বিভাগ। মৌলভীবাজারের হাকালুকি হাওরের মালাম বিলের 70 একর জমিতে 2003 সালে বিভিন্ন প্রজাতির জলজ বৃক্ষ রোপণ করে পরিবেশ অধিদপ্তর। গত বছর জুন মাসে বাঁধ এবং রাস্তা নির্মাণের জন্য 20,000 গাছ কাটে ইজারাদাররা। গত নভেম্বরে একই বনের দক্ষিণ পাশের 5 একর ভূমি দখল করে ধানি জমি তৈরি করেন কয়েকজন প্রভাবশালী। এছাড়া ছোট বড় কয়েক হাজার গাছ কাটারও অভিযোগ উঠেছে। পুরাটা বিল আবার এই ধরনের উঁচা গাছ আছে, এরা গাছ কাটটা এরা ক্ষেত বানাই লিছে। তারা রাত্রে কাটিছে স্যার, যেমন সন্ধ্যা পরে আমি যাওয়া পরে এইগুলা তারা কাম করে। এই ঘটনায় 4 থেকে 5 লাখ টাকার গাছ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ বন বিভাগের। বড় গাছ হবে 10 ফুটের গাছ হবে মিনিমাম 5 থেকে 600, আর তো ছোট 1 থেকে 2 ফুটের অনেক হাজার হাজার গাছ। তারপরে আমি এগুলো আমার দেখে আমি নিজে থানায় গিয়ে এটা অভিযোগ দায়ের করছি। হাওরে অবাধে গাছ কাটার ফলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে বলছেন পরিবেশবাদীরা। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। হিজল করজ গাছ কাটার ফলে পরিযায়ী পাখিরা আসবে না, মাছের অভয়ারণ্য নষ্ট হয়ে যাবে এবং একসময় হাওর বলতে যেটি ছিল, হাওরে যে সৌন্দর্য ছিল এটা এভাবে হারিয়ে যাবে। সেটি একজন পরিবেশবাদী হিসাবে আমি মনে করি সেটা খুবই দুঃখজনক। বোঝার একটু কঠিন হয়ে গেছে, যেহেতু ধান চাষ করা হয়ে গেছে। তারপর আমরা দেখলাম, দেখে আমি ছবি টবি নিলাম, ছবি টবি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার প্রায় 28,000 হেক্টর এলাকা জুড়ে হাকালুকি হাওর। 1999 সালে এই হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ ঘোষণা করে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি বছর বিশ্বজুড়ে প্রায় 4,500 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে, যা গত বছরের পরিসংখ্যানকেও ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক শরণার্থী সংস্থা IOM এই তথ্য জানিয়েছেন। বিশ্বব্যাপী অভিবাসন প্রত্যাশীদের মর্মান্তিক মৃত্যু ঠেকাতে সদস্য দেশগুলোকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে প্রতি বছর ভূমধ্যসাগর পার হওয়ার চেষ্টা চালায় বহু মানুষ। এবছর প্রায় 3.5 লাখ শরণার্থী ভূমধ্যসাগর পার হয়েছে। তবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকি কম নয়। নৌকাডুবিতে প্রাণহানির খবর আসে মাঝে মধ্যেই। ইউরোপ ছাড়াও আরও কিছু দেশে অভিবাসন প্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ পথ ব্যবহারের প্রবণতা রয়েছে। সম্প্রতি বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা IOM। এতে দেখা যায় এই সংখ্যা আগের বছরের চেয়েও বেশি। বিশ্বব্যাপী এবছর 4,470 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে, আর গত বছর এ সংখ্যা ছিল 4,236 জন। IOM এর হিসাবে 2014 সাল থেকে অভিবাসন মৃত্যুর সংখ্যা রেকর্ড শুরু হয়েছে। সে সময় থেকে এ পর্যন্ত 45,400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় 54 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে দেশটির দক্ষিণের সিয়াপাস প্রদেশে, যা শরণার্থীরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর জন্য ব্যবহার করে থাকে। মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্ত পাড়ি দিতে গিয়ে এই বছর 651 জনের মৃত্যু হয়েছে। এটিও বেশ উদ্বেগের বিষয়, কারণ বছর শেষ হলেই এখানে মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়। আর সবশেষ মেক্সিকোর ট্রাক দুর্ঘটনাটি 2014 সালের পর সবচেয়ে ভয়াবহ ঘটনা। এরপরও শরণার্থী নিয়ন্ত্রণে দেশগুলো একমত না হলে তা হবে খুবই দুঃখজনক। প্রতিদিনই সীমান্ত পাড়ি দিতে গিয়ে মৃত্যু হচ্ছে অভিবাসন প্রত্যাশীদের। বছর শেষ হতে এখনো বাকি কয়েকদিন, তাই এর মধ্যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল। শুক্রবার মধ্যরাতে দেশটির 6 রাজ্যে আঘাত হেনেছে অন্তত 30টি টর্নেডো। শুধু কেন্টাকিতেই 70 জনের বেশি প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর। মৃতের সংখ্যা 100 ছাড়াতে পারে বলে জানান তিনি। ইলিনয়ে প্রাণ গেছে 6 অ্যামাজন কর্মীর। শুক্রবার রাতে আরকানসাস, টেনেসি, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি রাজ্যে টর্নেডো সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। কিন্তু পরিস্থিতি যে এতটা ভয়াবহ হবে তা আন্দাজ করতে পারেনি বাসিন্দারা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্টাকি রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 14,000-এর বেশি মানুষ। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারি করে কেন্টাকি সরকার। মোতায়েন করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যদের। বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের গভর্নর। স্মরণকালের ভয়াবহ টর্নেডো সাক্ষী হয়েছে কেন্টাকি। বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করছি আমরা। গ্রেস কাউন্টি, বিশেষ করে মেফিল শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আশ্বাস দিচ্ছি আমরা এই ক্ষতি কাটিয়ে উঠব। এদিকে আরকানসাসের একটি নার্সিংহোমে টর্নেডো আঘাত হানার পর হতাহতের তথ্য মিলেছে। নার্সিংহোমে চিকিৎসাধীন সকলকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের। ইলিনয়ে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুদামের ছাদ ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে জরুরি উদ্ধারকারী দল। টর্নেডোর প্রভাবে টেনেসি রাজ্যে বেশ কয়েকটি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্ত এলাকায় আটকা পড়েছে অনেক মানুষ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগস্টে তালেবান বাহিনী কাবুল দখলের পর আত্মগোপনে যেতে শুরু করেন আফগান নারী সংসদ সদস্যরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে, দেশটির 69 নারী সংসদ সদস্যের মধ্যে 60 জনই বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তবে তাদের অনেকেই দেশটিতে নারী অধিকারের জন্য লড়াই চালিয়ে যেতে চান।
আগস্টের মাঝামাঝিতে কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানে ফের ক্ষমতায় আসে তালেবান। এরপর প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে শুরু করে আফগানিস্তানের সাধারণ মানুষ। আত্মগোপনে যেতে শুরু করেন দেশটির নারী সংসদ সদস্যরা। বিবিসির মতে দেশটির ৬৯ জন নারী সংসদ সদস্যের মধ্যে ৬০ জনই বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। তুরস্কে পালিয়ে আসা তেমনই এক নারী সংসদ সদস্য মাসিদ ছদ্মনামে কাবুল ছাড়েন। তালেবানের কাবুল দখলের পরপরই আত্মগোপনে চলে গিয়েছিলেন মাসিদ। ২ সপ্তাহ আগে একটি বোরকা পরে বাইরে বের হন তিনি। সন্তানদের নিয়ে একটি বাসে করে ইরান সীমান্তের দিকে রওনা হন মাসিদ। টানা ১০ দিন ভ্রমণের পর নিজেকে তুরস্কে আবিষ্কার করেন তিনি। তালেবান চেকপয়েন্টে যদি তিনি শনাক্ত হতেন তাহলে সেখানেই তাকে আটকে ফেলা হতো। মাসিদ জানান, তালেবান বাহিনী কখনো নারীদের আবৃত মুখ খুলতে বাধ্য করে না। তাছাড়া একজন সংসদ সদস্য বোরকা পরতে পারে, তালেবান কর্মকর্তারা তাও কল্পনা করেনি। তুরস্কে বেশি দিন থাকতে চান না মাসিদ, কারণ তার ধারণা তুর্কি কর্তৃপক্ষ তাকে রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে দেবে না। আফগানিস্তানে নারীরা যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তা বিশ্বকে জানাতে এবং পরিবর্তনের জন্য প্রচারণা চালিয়ে যেতে চান মাসিদ। মাসিদের পাশাপাশি অন্যান্য দেশে আশ্রয় নেয়া আফগান নারী সংসদ সদস্যরাও আফগানিস্তানে নারী অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চান। চলতি বছর বিবিসির ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকার প্রায় অর্ধেক জায়গা দখল করেছে আফগান নারীরা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে ৫,৪২৫ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৫ লাখের বেশি। এনে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,১৭,০০০। এ পর্যন্ত শনাক্ত ২৬,৯৯,০০,০০০ বেশি মানুষ। ২৪ ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ ১,১৭১ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। দৈনিক প্রাণহানির দিক থেকে রাশিয়ার পরই অবস্থান করছে পোল্যান্ড। একদিনে সর্বোচ্চ ৫৭,০০০-এর বেশি রোগী শনাক্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৫,৭৬,০০,০০০। মৃতের সংখ্যা ৮,১৭,০০০-এর বেশি। ইউরোপে এক সপ্তাহে সংক্রমণ কমেছে ৪ ভাগ ও মৃত্যু কমেছে ১ ভাগ। তবে জার্মানি, ফ্রান্স, ইতালি, নরওয়েতে উদ্বেগজনক হারে বেড়েছে প্রাণহানি। এদিকে অস্ট্রিয়া ও স্পেনে আবারও শুরু হয়েছে করোনা বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ। ভারতে এখন পর্যন্ত ৩৩ জন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখনই কড়াকড়ি আরোপ না করলে জানুয়ারিতে ওমিক্রনের বড় ধাক্কার মুখে পড়বে যুক্তরাজ্য, এমন আশঙ্কার কথাই জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, করোনার নতুন ধরনের কারণে এপ্রিল নাগাদ দেশটিতে ২৫ থেকে ৭৫,০০০ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা শনিবার এই সতর্কবার্তা দেন। তবে এই গবেষণার ফলাফল নিয়ে এখনও কিছু অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, টিকা কার্যক্রম বাড়ালে ওমিক্রন রোধ করা সহজ হবে, এই ধারণা থেকে গবেষণাটি পরিচালনা করা হয়। গবেষণায় ওমিক্রনের ভয়াবহতা সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে তা সরকারের পরবর্তী সিদ্ধান্তের ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শনিবার যুক্তরাজ্যে ৫৪,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, তাদের ৬% ওমিক্রনে আক্রান্ত। বিজয় মিছিল করে বিক্ষোভস্থল ছেড়ে ঘরে ফিরেছেন ভারতের কৃষকেরা। শনিবার সিংঘু, টিকরি ও গাজিয়াবাদ সীমানা থেকে ঘরে ফিরতে শুরু করেন তারা। বিজয় উৎসবেও তাদের স্লোগান দিতে দেখা যায়। পরে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হন ট্রাক্টরে চেপে। এ সময় পুরো এলাকায় ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে পুলিশ। বৃহস্পতিবার কেন্দ্র সরকারের দেয়া লিখিত প্রস্তাবে সম্মতির পর বিক্ষোভ সমাপ্তির ঘোষণা দেয় কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। এ বিজয় মিছিল শুক্রবার করার কথা ছিল, তবে হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষা প্রধানের মৃত্যুতে তা শনিবার করা হলো। ক্রিকেটে সুদিন ফেরাতে ৩ মাস সময় চেয়েছে টিম ম্যানেজমেন্ট। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ধারণা, টাইগারদের ক্রান্তিকাল থাকতে পারে ১ বছর। এদিকে মাশরাফি চাইলে বোর্ডের যে কোনো দায়িত্ব দিতে প্রস্তুত বোর্ড সভাপতি। সাকিব তামিমদের বিকল্প তৈরি হলেই ফিরবে সুসময়, বিশ্বাস তার। একটা করে দিন যাচ্ছে, জাতীয় দল নিয়ে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। টালমাটাল অবস্থা থেকে উত্তরণে সক্রিয় ভূমিকা পালন করছেন খোদ বিসিবি সভাপতি। কথা বলছেন মাশরাফি তামিমদের সাথে, নিয়মিত যোগাযোগ রাখছেন কোচিং স্টাফ, নির্বাচকদের সাথেও। দলের বাজে অবস্থার জন্য সবচেয়ে বেশি দায় দেয়া হচ্ছে নির্বাচক প্যানেল ও ডমিঙ্গোর কোচিং স্টাফদের। সুদিন ফেরাতে যারা চেয়েছেন 3 মাসের সময়।
আলোচনা সমালোচনার মাঝেও তাদেরকে কিছুটা সময় দিতে চান বিসিবি সভাপতি। লং টার্ম প্ল্যানের জন্য যে এক্সপেরিমেন্ট গুলা করছে তারা করছে। 3 মাস সময় চেয়েছে, এটা না দেই কিভাবে? কেউ যদি 3 মাস সময় চায় আমি কি না করতে পারি? না, দেব না। সো সময় চেয়েছে, নিয়েছে এবং দে হ্যাভ পারফর্মড। টি-20 অথবা টেস্ট, কোথাও যেন আশার আলো নেই। সিনিয়রদের অনুপস্থিতি বাজে পারফরমেন্সের অন্যতম কারণ। রাতারাতি যার সমাধান নেই। তবে বিসিবি সভাপতি বিশ্বাস করেন দ্রুতই কক্ষপথে ফিরবে দল, মিলবে সাকিব, তামিম, মাহমুদুল্লাহদের বিকল্প। 3টা কি প্লেয়ার যে নাই, এটার একটা ইম্প্যাক্ট আসবে না? তাহলে এখানে তো আমার নতুন 3 জনকে দিতে হবে। দিতে গিয়ে অনেক সময় হয়তো তারা চেঞ্জ করে, কেন করে আমি জানি না। তবে আমার ধারণা ওরা ভালো চিন্তাতেই করে, হয়তো রেজাল্ট পায় না, ভালো চিন্তাতেই করে। তো এইটা একটা ফেজ যাবে, আমার ধারণা এটা কয়েকদিন। সাম্প্রতিক পরীক্ষা নিরীক্ষায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে কোচিং স্টাফ ও নির্বাচকেরা। শুধু সমালোচনা নয়, ক্রিকেটের স্বার্থে ধৈর্য ধরে সমর্থনের আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল এর শিরোপা জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গঠন করতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে দেশের ক্রিকেটের উন্নতিতে প্রাধান্য দিতে চাইছে উদীয়মানদের দিকে। ধরে রাখার ইচ্ছা আছে টাইগার তারকা মাহেদী ও সাইফুদ্দিনকে। তামিম সালাউদ্দিন জুটি থাকবে কিনা ঠিক করা হবে বিসিবির গাইডলাইনের পর। বিপিএল এর আকর্ষণ কিছুটা কমে যাচ্ছে ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্সের মতো দলগুলো না থাকায়। তবে পুরনো দলগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে ঐতিহ্য ধরে রেখেই। বিপিএল নিয়ে চূড়ান্ত দিক নির্দেশনা আসার আগেই কাজ শুরু করেছে দলটি। বিদেশি ক্রিকেটার এরই মধ্যে ঠিকঠাক করে ফেলেছে। টি-20 ক্রিকেটের 3 তারকাকে এরই মধ্যে দলে ভিড়িয়েছে। সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি, মঈন আলী ও সুনীল নারিনকে দেখা যাবে কুমিল্লার জার্সিতে। ওই গাইডলাইন্স অনুযায়ী আমাদেরকে বলা আছে যে একটা টেন্টেটিভ স্কেজুল 20 থেকে শুরু হবে, 1 মাসের বিপিএল, 6টা টিম থাকবে, আর ফরেন প্লেয়ার্স 3টা সাইনিং আউটসাইড। ওই অনুযায়ী আমরা কাজ করছি। ফরেন প্লেয়ার্স 3টা সাইনিং, যেটা আমাদেরকে বলা আছে সেই 3টা সাইনিংই আমরা করেছি। ফরেন দেশি তারকা কারা থাকছে এখনও ঠিক হয়নি। কুমিল্লার হয়ে নানা সাফল্যের কারিগর তামিম সালাউদ্দিন থাকবেন কিনা বিসিবির গাইডলাইন পাওয়ার পরেই ঠিক করা হবে। তবে এবারের বিশেষ বিপিএলে তরুণদের সুযোগ করে দেওয়ার পক্ষে কর্তৃপক্ষ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে তারকা হয়ে ওঠা সাইফুদ্দিন ও মাহেদীকে দলে রাখার পরিকল্পনা রয়েছে। বিসিবিও তাদের আগের ফর্মেট থেকে একটু দূরে এসেছে। আমরাও ওইভাবে যে কিছু এক্সপেরিমেন্ট করতে চাই বা নতুন কিছু দেখা ওয়ার্ক করতে চাই। আমি চাচ্ছিলাম যে আমাদের ছোট ইয়াং ছেলেরা, বাংলাদেশের ছেলেদের সাথে খুব এক্সপিরিয়েন্স একটা ফরেন লটকে দিব, তারা যেন ওই ইন্টারাকশনটা হয়। এক্স্যাক্টলি আমরা ওই ফোকাসে কাজ করেছি। ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে পরের মৌসুম থেকে। লম্বা 5 বছরের চুক্তি পদ্ধতি চালু হতে যাচ্ছে। এই পদ্ধতিতে বিপিএল চললে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে, বিশ্বাস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে হতাশা শুরু বাংলাদেশের। নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তহুরা মারিয়ারা। আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত সাফল্য পায়নি গোলাম রাব্বানী ছোটনের দল। সোমবার ভুটান ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য স্বাগতিকদের। কমলাপুরে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত বাংলাদেশ, তবে একের পর এক আক্রমণের পস্তা বসিয়েও নেপালের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি তহুরা মারিয়া মান্ডারা। ফরওয়ার্ডদের ব্যর্থতা যেমন আছে, তেমনি ছিল ভাগ্যের পরম আপোষ। ম্যাচের শুরুতেই আকিস শট ফিরে আসে পোস্টে লেগে। শামসুন নাহারের বাইসাইকেল কিক রুখে দেন নেপাল গোলরক্ষক অঞ্জনা। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পরও একই চিত্র, গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলার পুরনো রোগ তহুরার পর ব্যর্থ মারিয়া মান্ডাও। ম্যাচের 87 মিনিটে মনিকার বা পায়ের শট ফিস্ট করে দলকে সুরক্ষিত রাখেন অঞ্জনা রানা। ম্যাচ শেষে তাই বাহবা পেতেই পারেন নেপালি অধিনায়ক। গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। সোমবার দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে আজ বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ শেখ জামাল। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। এর আগে বিকাল 5:15টায় শেখ রাসেলের প্রতিপক্ষ পুলিশ এফসি। গ্রুপ পর্বের দাপট কোয়ার্টার ফাইনালেও ধরে রাখতে চায় বসুন্ধরা কিংস। ফ্রন্ট লাইনে দুর্দান্ত নিউ রিক্রুট স্তোয়ান রানিয়েস, আরেক ফরওয়ার্ড রফসন
রবিনিও আছে দুর্দান্ত ছন্দে। বিপরীতে ধুঁকতে থাকা শেখ জামাল আছে চমকের খোঁজে। বর্তমান চ্যাম্পিয়নকে রুখে দিতে দারুণ কিছু করতে হবে ধানমন্ডি ক্লাবটিকে। আরেক ম্যাচে শেখ রাসেলের পরীক্ষা পুলিশ এফসি। উঠতে থাকা শেখ রাসেলকে রুখে দেয় কঠিন চ্যালেঞ্জ পুলিশ এফসির। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ।